আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শিক্ষার্থী সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। শিক্ষার্থী, আজকের ক্লাসে সবাইকে সুস্বাগত। জি। পাঁচ হচ্ছে ওয়ার্কবুক, ওয়ার্কশিট ও সেল অ্যাড্রেস সম্পর্কে বর্ণনা। কম্পিউটার তথ্য প্রযুক্তি 1 প্রথম পত্র থেকে। এই পাঠ শেষে শিক্ষার্থী ওয়ার্কবুক, ওয়ার্কশিট ও সেল অ্যাড্রেস সম্পর্কে বর্ণনা করতে পারবে। আলোচ্য বিষয় ওয়ার্কবুকের বর্ণনা। কেউ কি ওয়ার্কবুক সম্পর্কে ধারণা রাখো তোমরা? আচ্ছা শিক্ষার্থী, আমি সামনে আগাই। ওয়ার্কশিটের বর্ণনা, সেল রেফারেন্স এর বর্ণনা। পুরো পাঠে আমরা যা যা জেনেছি। স্প্রেডশিট এর ধারণা। স্প্রেডশিট কাকে বলে কেউ বলতে পারবে? শিক্ষার্থী স্প্রেডশিট বলতে পারবে? শিক্ষার্থী এই ধারণাগুলা বেসিক। এগুলা ছাড়া আজকের ক্লাসে আসা মানে হচ্ছে আমরা উপযুক্ত নই, আমরা রেডি নই। আরো যে ধারণাগুলো থাকা দরকার এই ক্লাসের জন্য, স্প্রেডশিট প্যাকেজের তালিকা। স্প্রেডশিট প্যাকেজের একটা তালিকা দিতে পারবে তোমরা? মাইক্রোসফট অফিস। শিক্ষার্থী যে ট্রাই করছো, প্রচেষ্টার জন্য ধন্যবাদ, কিন্তু সঠিকভাবে আমরা আগাতে পারিনি। স্প্রেডশিট প্যাকেজ হিসেবে মাইক্রোসফট এক্সেল, এই ধারণাগুলো থাকতে হবে আজকের ক্লাসের জন্য। স্প্রেডশিট হচ্ছে হিসাব নিকাশের জন্য বিশেষ ধরনের সফটওয়্যার, যা মাইক্রোসফট কোম্পানির তৈরি সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট এক্সেল। আর অন্যান্য অনেক কোম্পানি তৈরি করেছে, সেই তালিকাও আমাদের জানা উচিত। যেমন লোটাস 1, 2, 3 তোমরা নাম শুনেছিল, তাই না? এছাড়া তোমরা ক্যালক নামে সফটওয়্যার দেখবে। শিক্ষার্থী আমরা সামনে আগাই, এই ধারণাগুলো তোমাদের থাকা উচিত। ওয়ার্কবুক কাকে বলে? ওয়ার্কবুক হলো এক্সেলে তৈরি প্রাইমারি ডকুমেন্ট। এক্সেলের তৈরি প্রাইমারি ডকুমেন্ট। রাইট, এক্সেলে তৈরি প্রাইমারি ডকুমেন্ট বলে ওয়ার্কবুক। আচ্ছা, জি। ডকুমেন্ট কাকে বলে? শিক্ষার্থী ডকুমেন্ট হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডে তৈরি ফাইলের নাম হচ্ছে ডকুমেন্ট, আর এক্সেলে তৈরি প্রাইমারি ডকুমেন্টকে বলে ওয়ার্কবুক। এটি একটি ফাইল যা ডাটা সংগঠিত করতে এক বা একাধিক ওয়ার্কশিট ধারণ করে। এই ওয়ার্কবুক কি করে? এক বা একাধিক ওয়ার্কশিট ধারণ করে। আমরা যদি এক্সেলে ঢুকি, আমরা দেখব ধারণ করে এক্সেলে এক অথবা একের অধিক ওয়ার্কশিট থাকে, তাই না? আমরা জানি তো ব্যাপারটা। জি জি স্যার। আমরা একটু এক্সেলে ঢুকি। দেখো এই যে শীট 1, আমি আরেকবার একটা শীট ঢুকাই শীট 2, এভাবে আবার ঢুকাই শীট 3, আবার ক্লিক করে শীট 4, এভাবে এক অথবা তার অধিক ওয়ার্কশিট থাকতে পারে। এই কথাটা এখানে বলেছে। ব্যাপারটা কি ক্লিয়ার তোমাদের কাছে? জি স্যার। ডিফল্ট হিসেবে মাইক্রোসফট এক্সেলে একটি ওয়ার্কবুকে একটি মাত্র ওয়ার্কশিট থাকে। ডিফল্ট ওয়ার্কশিট সংখ্যা কত? একটা ওয়ার্কবুকে ডিফল্ট হিসেবে একটি ওয়ার্কশিট থাকে। এটা হচ্ছে 2010 থেকে পরবর্তী ভার্সনগুলোতে। আর আগের ভার্সনগুলোতে কিন্তু ডিফল্ট হিসেবে একটি ওয়ার্কবুকে 3টা ওয়ার্কশিট থাকতো। আগের ভার্সনে কয়টা থাকতো? পুরাতন ভার্সনগুলোয় 3টি। আর সর্বশেষ ভার্সন হচ্ছে, আমরা এর আগের ক্লাসে জেনেছিলাম উইন্ডোজ ওয়ার্কশিটের সর্বশেষ ভার্সন হচ্ছে 2019। মাইক্রোসফট এক্সেল 2019 হচ্ছে সর্বশেষ ভার্সন।
আর এই ভার্সনেও ডিফল্ট ওয়ার্কশিট হচ্ছে কয়টা? একটি। আমরা চাইলে এই ওয়ার্কশিটের সংখ্যা বাড়াতে পারি, তাই না? জি স্যার। যেটা আমরা একটু আগে দেখেছি। আবার বাড়ানোর পর আমরা এটা কমাতেও পারি। ওয়ার্কশিট কি সবাই আমরা বুঝতে পেরেছি? এই যে প্রাইমারি ডকুমেন্ট এক্সেলের, এটা হচ্ছে ওয়ার্কবুক। এইটুকু হচ্ছে প্রাথমিক ধারণা। পরের তথ্যগুলো আমরা পড়ে নিব বারবার। এখানে কিছু ওয়ার্কবুকের অন্যান্য কিছু তথ্য দেওয়া আছে। একটা ওয়ার্কবুক তৈরি করা যায় সহজে, কন্ট্রোল এন চাপলেই তৈরি হয়ে যায়। দেখো তোমরা, আমি একবার যাই, এখানে হচ্ছে বুক 1, তাই না? বুক 1। আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এন একবার চাপি, দেখো ওই বুক 3 হয়ে গেছে। তার মানে মাঝে দুইবার চাপ পড়েছে, 2 পরে 3 হয়ে গেছে। খুব সহজে তৈরি করা যায়, এই কথাগুলো আমরা এখানে বলেছি। ডাটা এন্ট্রির কাজও খুব সহজ এবং গতিশীল, খুব সহজে ডাটা এন্ট্রি করা যায়। অটোফিল দিলে একসাথে অনেক অনেক সেলে ডাটা এন্ট্রি করা যায়। আমরা কি জানি ব্যাপারগুলা? ধরে নাও এখানে আমি দিয়েছি 1, এখানে দিয়েছি 2, এইভাবে 100 পর্যন্ত যদি এন্ট্রি করতে হয়, জাস্ট এই যে ড্রাগ করলাম, দেখো 52 পর্যন্ত এক টানে হয়েছে। আমি চাইলে সারাদিন যদি সারাক্ষণ টানতে থাকি, এটা বাড়তে থাকবে। যদি ওয়ার্ডে বা অন্য কোথাও করতাম অনেক কষ্ট হতো। এই যে এক টানে দেখো 772। আমি যদি মনে করি এটাকে 700 পর্যন্ত করব, আবার পিছনে যাব, স্ক্রিনে কি দেখা যাচ্ছে শিক্ষার্থী? জি স্যার। এভাবে ডাটা এন্ট্রি খুব সহজে করা যায় এক্সেলে। শিক্ষার্থী, ডাটা সহজ ও বোধগম্য উপস্থাপন, খুব সহজে ডাটা উপস্থাপন করা যায়। চার্টের মাধ্যমে ডাটা উপস্থাপন করা যায় এক্সেলে, এক্সেল ওয়ার্কবুকে। এতে কোয়েরি করা যায়, কোয়েরি পেন দিয়ে কোয়েরিও করা যায়। তোমরা ভিডিওটা বারবার দেখে এই ধারণাগুলো ক্লিয়ার করে নিবে। শিক্ষার্থী, ওয়ার্কবুকে নিরাপত্তার জন্য পাসওয়ার্ড দেয়া যায়, তাই না? এক ওয়ার্কবুকের ডাটা অন্য ওয়ার্কবুকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে। একটা ওয়ার্কবুকে ডাটা এন্ট্রি করেছি, কোনো একটা ওয়ার্কবুকে ডাটা এন্ট্রি করেছি, এই ডাটাই অন্যান্য জায়গায় আমরা ব্যবহার করতে পারি রেফারেন্স হিসেবে। তার মানে এক্সেলের সুবিধাগুলো দেখো, অনেকগুলো সুবিধা আমরা জেনেছি। আর এখন আমরা বলছি কোনো একটা ওয়ার্কবুকে ডাটা এন্ট্রি করা আছে, এই ডাটাটাই আমি অন্যান্য ওয়ার্কবুকে আবার রেফারেন্সে ব্যবহার করে কাজে লাগাতে পারি। শিক্ষার্থী, ওয়ার্কবুক প্রিন্ট করা যায়, একসাথে একাধিক ওয়ার্কবুক যদি ওপেন থাকে, সেই ওপেন করা ডকুমেন্টগুলো আমরা প্রিন্ট করতে পারবো। ওয়ার্কশিট, শিক্ষার্থী, ওয়ার্কশিট হচ্ছে সেকেন্ডারি ডকুমেন্ট। শিক্ষার্থী, ওয়ার্কবুক আর ওয়ার্কশিটের মধ্যে ডিফারেন্স হচ্ছে, ওয়ার্কবুক হচ্ছে এক্সেলে তৈরি প্রাইমারি ডকুমেন্ট, আর ওয়ার্কশিট হচ্ছে এক্সেলে তৈরি সেকেন্ডারি ডকুমেন্ট। আমরা কি সবাই বুঝতে পেরেছি? জি স্যার। ওয়ার্কশিট গুলা রো এবং কলামে বিভক্ত থাকে, আর ওয়ার্কবুক গুলা বিভক্ত থাকে কিসে? শিক্ষার্থী, মাথায় নিতে পারোনি। ওয়ার্কবুক গুলা ওয়ার্কশিটে বিভক্ত থাকে। ওয়ার্কবুক গুলা কিসে বিভক্ত থাকে? ওয়ার্কশিটে। একটা ওয়ার্কবুকে এক অথবা একের অধিক ওয়ার্কশিট থাকে, আর ওয়ার্কশিট গুলা বিভক্ত থাকে রো এবং কলামে। রাইট। এগুলো যদি আমরা মাথায় না রাখি, সেক্ষেত্রে
পরে বারবার কষ্ট করা লাগবে, আর কর্মক্ষেত্রে যে আমরা সমস্যায় পড়বো, পরীক্ষায় আমরা সমস্যায় পড়বো। শিক্ষার্থী এই ওয়ার্কশিট গুলো টেবুলার ফর্মে থাকে, মানে টেবিল আকারে রো এবং কলামে বিভক্ত থাকে। সর্বশেষ ভার্সনে, মাইক্রোসফট এক্সেলের সর্বশেষ ভার্সনে একটি ওয়ার্কবুকে ডিফল্ট হিসেবে একটি ওয়ার্কশিট অন্তর্ভুক্ত থাকে, যেটা আমরা আগেই জেনেছি। শিক্ষার্থী সেল, অ্যাড্রেস এবং রেফারেন্স খুব বেশি ইম্পর্টেন্ট। সেল, রেফারেন্স অথবা অ্যাড্রেস এত বেশি ইম্পর্টেন্ট, এক্সেলে যত হিসাব নিকাশ কাজ করব, যদি এই ধারণা আমার ক্লিয়ার না থাকে, প্রায় ক্ষেত্রে আমি আটকা পড়ে যাব, ঝামেলায় পড়ে যাব। যার জন্য আমাদের এই ধারণাগুলো একদম স্পষ্ট হওয়া দরকার। এমনকি যখন আমরা প্রোগ্রামিং এর কাজ করব বিভিন্ন ল্যাঙ্গুয়েজে, যদি আমাদের এই ধারণা ক্লিয়ার থাকে, তখন আমার এই প্রোগ্রামিং এ ওই ধারণা কাজে আসবে। আমরা রেফারেন্স, সেল, অ্যাড্রেস অথবা রেফারেন্স বলতে কি বুঝি? স্ক্রিনে যে তথ্য দেয়া আছে আমরা একটু জেনে নিই। সেল অ্যাড্রেস হলো কলাম হেডিং ও রো হেডিং এর সমন্বয়। এই নিচে দেখানো আছে। এই সেলের অ্যাড্রেস, এই সেলের অ্যাড্রেস হচ্ছে কলাম হেডিং, দেখো কলাম হেডিং বি, আর রো হেডিং হচ্ছে 3, এই যে B3 B3। এভাবে যে কোনো সেলের রেফারেন্স অথবা অ্যাড্রেস হচ্ছে ওই সেলের কলাম হেডিং এবং রো হেডিং এর সমন্বয়। আমরা কি বুঝতে পেরেছি শিক্ষার্থী? জি স্যার। জি স্যার। সবসময় আমাদের এটা মাথায় রাখা লাগবে, কলাম হেডিং আগে বসবে আর ঠিক পরে বসবে রো হেডিং। এইটুকু কি সবাই স্পষ্ট হতে পেরেছো? জি স্যার। শিক্ষার্থী আমরা একটু সামনে আগাই। সেল, অ্যাড্রেস বা রেফারেন্স। সেল রেফারেন্স 3 প্রকারে হয়। তোমরা কি কেউ ধারণা রাখো এই প্রকারগুলো কি কি? শিক্ষার্থী আমরা স্ক্রিনের দিকে খেয়াল করি। রিলেটিভ রেফারেন্স, 1 নম্বরে কি? রিলেটিভ রেফারেন্স। সবাই যদি এটা উচ্চারণ না করো, তোমার মুখের জড়তা কাটবে না। রিলেটিভ রেফারেন্স। হ্যাঁ, এক হচ্ছে রিলেটিভ রেফারেন্স। রিলেটিভ শব্দের অর্থ কি? আপেক্ষিক। রিলেটিভ শব্দের অর্থ হচ্ছে আপেক্ষিক। আপেক্ষিক। 2 হচ্ছে অ্যাবসলিউট রেফারেন্স। অ্যাবসলিউট শব্দের অর্থ কি? সঠিক। পরম, পরম, চরম। একটা হচ্ছে আপেক্ষিক, একটা সাপেক্ষে। আর অ্যাবসলিউট মানে কোনো কিছু সাপেক্ষে না, পরম, এটাই চূড়ান্ত। আমরা কি শব্দের অর্থগুলো মাথায় নিতে পারছি? জি স্যার। শিক্ষার্থী 3 মিশ্র রেফারেন্স অথবা মিক্সড রেফারেন্স। যেটাকে আমরা রেফারেন্স বলছি, এটাকে আমরা অ্যাড্রেসও বলতে পারি, তাই না? রিলেটিভ অ্যাড্রেস, অ্যাবসলিউট অ্যাড্রেস, মিশ্র অ্যাড্রেস, এভাবে বলতে পারি। শিক্ষার্থী আমরা রিলেটিভ অ্যাড্রেস একটু বুঝিয়ে নিই। ওই যে রিলেটিভ মানে হচ্ছে আপেক্ষিক অথবা সাপেক্ষে। কোনো প্রেক্ষাপটে যদি রেফারেন্স অথবা অ্যাড্রেস পরিবর্তন হয়, সেই রেফারেন্স অথবা অ্যাড্রেসকে বলে রিলেটিভ অ্যাড্রেস। রিলেটিভ অ্যাড্রেস কি বুঝতে পারোনি তোমরা? কোনো অ্যাড্রেস যদি কোনো প্রেক্ষাপটে পরিবর্তন হয়, স্থান পরিবর্তনের সাথে সাথে অ্যাড্রেসও পরিবর্তন হয়ে যায়, এমন রেফারেন্সকে বলে রিলেটিভ রেফারেন্স বা রিলেটিভ অ্যাড্রেস। রিলেটিভ রেফারেন্স। ক্লিয়ার সবাই? জি স্যার। জি স্যার। স্যার। রিলেটিভ অ্যাড্রেস সাধারণত কলাম এবং রো এর যে হেডিং পরপর বসিয়ে লেখা হয়, এটাই হচ্ছে রিলেটিভ অ্যাড্রেস। উদাহরণ দেখো, এই যে B4 C4 একটা ইকুয়েশনে, একটা সমীকরণে এটা দেখানো হয়েছে। এই যে D4 D5 এগুলো হচ্ছে রিলেটিভ রেফারেন্স।
যে কোনো রেফারেন্স সরাসরি হেডিং গুলা যদি বসানো হয় এটাই হচ্ছে রিলেটিভ রেফারেন্স। এটা স্থান পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হয়ে যায়। আমরা একটু টেস্ট করে দেখি। শিক্ষার্থী দেখো, আমরা যদি ড্র্যাগ করে স্ক্রল করে উপরে চলে যাই, ধরে নেই আমরা এই চারটাকে এখানে যোগ করতে চাই। দেখো ইকুয়াল এটা যোগ এটা যোগ এটা যোগ এটা, এই চারটা সেলকে আমরা যোগ করছি একটা ইকুয়েশন দিয়ে, সমীকরণ দিয়ে। এন্টার করলে তো যোগফল বেরিয়ে যাবে, তাই না? এই চারটাকে আমরা এই সেলে যোগ করলাম একটা সমীকরণ দিয়ে। শিক্ষার্থী দেখো, এই সেলটাকে আমি ড্র্যাগ করছি। আমরা কিন্তু এখানে লিখেছিলাম কি, এই যে উপরে দেখো, এখানে লিখেছিলাম C2 প্লাস C3 প্লাস C4 প্লাস C5, তাই না? আমরা এই সমীকরণ লিখেছি। এটা যেহেতু রিলেটিভ, সংজ্ঞায় আমরা জেনেছি স্থান পরিবর্তন করলে এটা কি হয়ে যাবে? পরিবর্তন হয়ে যাবে। জি স্যার। দেখো এখানে হবে এই C2 এর জায়গায় এখানে যদি ক্লিক করি পাবো আমরা C3। C3 থেকে শুরু হবে C3, C4, C5, আর C5 এর জায়গায় হবে C6। একটু আমরা দেখি তো এটা ক্লিক করে হয় কিনা। দেখেছো? দেখা যায় এটা? শিক্ষার্থী তোমরা কি দেখতে পাচ্ছ? স্যার দেখো এখানে ছিল 14 আর এখানে হয়েছে, এখানে ছিল 10, এখানে হচ্ছে 14। একই ফর্মুলা আমরা দিয়ে ড্র্যাগ করেছি। পরিবর্তন হয়েছে কেন? কারণ এটা ছিল রিলেটিভ অ্যাড্রেস। এটা কি অ্যাড্রেস ছিল? রিলেটিভ অ্যাড্রেস। রিলেটিভ অ্যাড্রেস। আমরা মাথায় এটা নিলাম, শিক্ষার্থী সবাই এটা মাথায় নিলাম। আমরা যখন রিলেটিভ অ্যাড্রেস ব্যবহার করলাম তখন ড্র্যাগ করার পর এটার প্রত্যেকটার যোগফল আলাদা হয়েছে আর অ্যাড্রেসও পরিবর্তন হয়েছে। এরপরে আমরা অ্যাবসলিউট অ্যাড্রেসে যাচ্ছি। অ্যাবসলিউট অ্যাড্রেস হচ্ছে স্থান পরিবর্তনে এর মান পরিবর্তন হবে না। এমন অ্যাড্রেসকে কি বলবো? অ্যাবসলিউট অ্যাড্রেস অথবা অ্যাবসলিউট রেফারেন্স। আমরা যদি উদাহরণ দেখি, দেখো ওই যে B4 বলেছিলাম না, আগের স্ক্রিনে দেখো B4 বলেছিলাম না, এই B4টা রিলেটিভ ছিল। আর অ্যাবসলিউট করতে যে B4 এর জায়গায় B এর আগে ডলার চিহ্ন, 4 এর জায়গায় ডলার চিহ্ন। আবার C4 বলেছিলাম, মাঝে গুণ চিহ্ন। এখানে দেখো C এর আগে ডলার, 4 এর আগে ডলার। তার মানে যে কোনো অ্যাড্রেসে যদি ডলার চিহ্ন ব্যবহার করা হয়, কোনো হেডিং এর আগে যদি ডলার চিহ্ন ব্যবহার করা হয়, সেটা হয়ে যায় অ্যাবসলিউট অ্যাড্রেস। শিক্ষার্থী আমরা কি অ্যাবসলিউট অ্যাড্রেস এটা লিখার নিয়মটা বুঝেছি? যে কোনো অ্যাড্রেসে হেডিং এর আগে যদি ডলার চিহ্ন দেওয়া হয় সেটাই হয়ে যায় অ্যাবসলিউট অ্যাড্রেস, আর ডলার চিহ্ন না থাকলে সেটা হচ্ছে রিলেটিভ অ্যাড্রেস। রিলেটিভ অ্যাড্রেস। মিস্টার মাহিন, মাইক্রোফোনটা আনমিউট করো। মাহিন, তোমার স্ক্রিনের কোনায় এই মাইক্রোফোনের উপর ক্লিক করো। তুমি কি বুঝতে পারছো মাহিন? তুমি তোমার রুমে যে আছে তাকে বলে দাও তোমাকে ডিস্টার্ব না করতে। হ্যাঁ, জি স্যার। ক্লাসে মনোযোগী থাকবে। এই ক্লাসের জন্য আমরা অনেকে পরিশ্রম করছি। ক্লাসে তোমার রিসোর্স ব্যবহার হচ্ছে, আমাদের রিসোর্স ব্যবহার হচ্ছে, এখান থেকে আমাদের কল্যাণ নিতে হবে। শিক্ষার্থী আমরা আমাদের মূল স্ক্রিনে ফিরে যাই। অ্যাবসলিউট অ্যাড্রেসের আমরা যদি একটু উদাহরণ দেখে নিই, প্র্যাকটিসটা দেখে নিই। মিস্টার মাহিন, তোমাকে ক্লাস থেকে বের করে দিব। তোমাকে ক্লাস থেকে বের করে দিব।
এরপর তোমাকে যদি এমন হয় ক্লাসে অমনোযোগী থাকো তোমাকে ক্লাসে থেকে বের করে দিব। ক্লাসে যদি তুমি কোনো কাজই না করো, ক্লাস থেকে যদি কোনো সুবিধাই নিতে না পারো তোমাকে বের করে দিব। শিক্ষার্থী, আমরা যদি অ্যাবসলিউট অ্যাড্রেসের ব্যবহারটা দেখি, এখানে যে ছিল অ্যাড্রেস ছিল সেটা ছিল কপি করে আমি নিই, এখানে আমি পেস্ট করে দিলাম। সরি, এই অ্যাড্রেসটাকে, এই রিলেটিভ অ্যাবসলিউট অ্যাড্রেসটার এখানে প্রত্যেকটা জায়গায় সি এর আগে ডলার চিহ্ন, 2 এর আগে ডলার চিহ্ন। তোমরা কি স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি স্যার। আবার সি এর আগে ডলার চিহ্ন, 3 এর আগে ডলার চিহ্ন, সি এর আগে ডলার চিহ্ন, 4 এর আগে ডলার চিহ্ন। এভাবে প্রত্যেকটা অ্যাড্রেসে আমরা ডলার চিহ্ন দিয়ে দিলাম, এন্টার করি। দেখো ডলার চিহ্ন দিয়েও 10, আর ডলার চিহ্ন যখন ছিল না তখনও কি ছিল? 10ই ছিল, তাই না? 10 তার মানে এই এরিয়াটাকে আবার হিসাব করেছি। 4 আর 3 7, 7 আর 2 9, 9 আর 1 10। এই চারটাকে যোগ করে 10 পেয়েছিল ডলার ছাড়া, ডলার দিয়েও। তার মানে অ্যাবসলিউট আর রিলেটিভ অ্যাড্রেসের হিসাব কিন্তু একই হচ্ছে, তাই না? জি স্যার। কিন্তু যখন আমরা স্থান পরিবর্তন করি, এইবার ড্রাগ করি, দেখো ছিল 14 18 22, স্থান পরিবর্তন করে ফেলছিল। এখন আমরা আবার ড্রাগ করি, কোনো পরিবর্তন হয়েছে কি? জি স্যার। না, পরিবর্তন আগে রেজাল্ট পরিবর্তন হয়েছে, কিন্তু এইখানে যে মান, এই মানের পরিবর্তন হয় 10 সব জায়গায় রয়ে গেছে। আরো নিচে নামাই, দেখো আরো কপি করে নামাই 10ই রয়েছে, আরো কপি করে নামাই 10ই রয়েছে। কারণ কি? ওই যে এটা অ্যাড্রেসটা হচ্ছে অ্যাবসলিউট, স্থান পরিবর্তন করলেও এই অ্যাড্রেস পরিবর্তন হয় না। আর যদি এটা রিলেটিভ হতো তাহলে কি হতো? স্থান পরিবর্তনের সাথে সাথে অ্যাড্রেস পরিবর্তন হয়ে যেত। শিক্ষার্থী, আমরা কি পর্যন্ত সবাই বুঝতে পেরেছি? স্যার, আমরা যখন বড় ইকুয়েশন নিয়ে কাজ করব তখন আমরা দেখব কোন জায়গায় কোন কোন প্রেক্ষাপটে আমরা রিলেটিভ অ্যাড্রেস ব্যবহার করব, কোথায় অ্যাবসলিউট অ্যাড্রেস ব্যবহার করব। আমরা কি রিলেটিভ এবং অ্যাবসলিউট অ্যাড্রেসের পার্থক্য বুঝতে পেরেছি? জি স্যার। যাদের ভিডিও অফ আছে ভিডিও অন করে ফেলো। শিক্ষার্থী, রিলেটিভ এবং অ্যাবসলিউট অ্যাড্রেসের একটা পার্থক্য বলতে হবে, কে কে পারবে? রিলেটিভ অ্যাড্রেসে স্থান পরিবর্তন করার সাথে সাথে অ্যাড্রেস পরিবর্তন হয়, আর অ্যাবসলিউট অ্যাড্রেসে স্থান পরিবর্তন করার সাথে সাথে অ্যাড্রেসের পরিবর্তন হয় না। গুড, রিয়া, অসাধারণ। এটাই, আরো কিছু পার্থক্য আছে, এটাই হচ্ছে আমাদের মূল পার্থক্য। আমরা বোঝার জন্য এটুকুই যথেষ্ট হতে পারে। শিক্ষার্থী, মূল পার্থক্য। আমরা সামনে আগাতে চাই। মিশ্র রেফারেন্স অথবা অ্যাড্রেস, মিক্সড অ্যাড্রেস। এই অ্যাড্রেসে কি হবে? একটা পার্ট রিলেটিভ থাকবে আর একটা পার্ট অ্যাবসলিউট থাকবে। রিলেটিভ অ্যাবসলিউট মিলিয়ে যে রেফারেন্স সেটা হচ্ছে মিক্সড রেফারেন্স। উদাহরণ দেখো, মিশ্র। এই যে B4, বি এর আগে ডলার দিয়েছে কিন্তু 4 এর আগে ডলার দেইনি। C4, এখানে সি এর আগে ডলার দেইনি কিন্তু 4 এর আগে ডলার দিয়েছি। ব্যাপারটা কি বুঝেছো? মিশ্র রেফারেন্স কিভাবে তৈরি করতে হয়? ডলার দিচ্ছে। জি স্যার। কোনোটায় ডলার দিব, কোনোটায় দিব না, এইভাবে মিশ্র হবে। এটা দিব এবং দিব না এটা নির্ভর করবে আমার তোমার প্রয়োজন অনুসারে। আমরা জি স্যার। ইকুয়েশনে রিলেটিভ ব্যবহার করব, অ্যাবসলিউট করব, না মিশ্র ব্যবহার করব, এটা নির্ভর করবে আমাদের চাহিদা অনুসারে, আমাদের চাহিদার উপর। ক্লিয়ার ব্যাপারটা? শিক্ষার্থী, আমরা যদি একটু সামনে আগাই, যা যা শিখেছি, ওয়ার্কবুক সম্পর্কে জেনেছি, ওয়ার্কশিট সম্পর্কে জেনেছি, সেল অ্যাড্রেস বা রেফারেন্স সম্পর্কে জেনেছি, সেল রেফারেন্সের প্রকারভেদ জেনেছি, রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স,
মিশ্র রেফারেন্স সম্পর্কে আমরা জেনেছি। শিক্ষার্থী, এ পর্যন্ত যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্নগুলো নিব, উত্তর দিব। হ্যাঁ বলো, কোন প্রশ্ন আছে কারো? শিক্ষার্থী, আমার অনেক প্রশ্ন থাকে, আমি তোমাদের প্রশ্ন করতে চাই। প্রশ্ন 1, ওয়ার্ক বুক কাকে বলে? ওয়ার্ক বুক কাকে বলে? ঠান্ডা রে, ঠান্ডা থাকবি না রে। শিক্ষার্থী, ওয়ার্কবুক হচ্ছে মাইক্রোসফট এক্সেলে তৈরি প্রাইমারি ডকুমেন্ট। ওয়ার্কবুক কি? মাইক্রোসফট এক্সেলের তৈরি প্রাইমারি ডকুমেন্ট। মাইক্রোসফট এক্সেলে তৈরি প্রাইমারি ডকুমেন্ট। প্রশ্ন 2, মাইক্রোসফট এক্সেলের সর্বশেষ ভার্সনে ডিফল্ট হিসেবে কয়টি ওয়ার্কশিট থাকে? এক্সেলের তৈরি প্রাইমারি ডকুমেন্ট একটি ওয়ার্কশিট থাকে। গুড। এক্সেলের তৈরি প্রাইমারি ডকুমেন্টই ওয়ার্কবুক। প্রশ্ন 3, সেল রেফারেন্স বলতে কি বোঝায়? একটি কলাম এবং একটি সারি সমন্বয়ে একটি সেল গঠিত হয় এবং প্রত্যেকটি সেলের একটি ঠিকানা থাকে। এই ঠিকানাকে সেল অ্যাড্রেস বলে। গুড। প্রত্যেকটা সেলের রো হেডিং এবং কলাম হেডিং এর সমন্বয়ে সেল রেফারেন্স গঠিত হয়, তাই তো? প্রশ্ন 4, সেল রেফারেন্স কত প্রকার ও কি কি? সেল রেফারেন্স 3 প্রকার: অ্যাবসলিউট রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স, রিলেটিভ রেফারেন্স আর হচ্ছে মিক্সড রেফারেন্স। গুড। অ্যাবসলিউট, রিলেটিভ এবং মিক্সড রেফারেন্স, তাই না? জি স্যার। প্রশ্ন 5, অ্যাবসলিউট রেফারেন্স কিভাবে গঠন করা হয়? মিক্সড রেফারেন্স। জি স্যার। কিভাবে গঠন করা হয়? কলাম হেডিং এর আগে এবং রো হেডিং এর আগে ডলার চিহ্ন ব্যবহার করে অ্যাবসলিউট রেফারেন্স গঠন করা হয়। অ্যাবসলিউট রেফারেন্স গঠন করা হয়। শিক্ষার্থী, বাড়ির কাজ তোমরা ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবে, প্রশ্ন উপলব্ধি করবে। এখানে পাবে 1, ফর্মুলায় প্রয়োগ করে রিলেটিভ রেফারেন্স, অ্যাবসলিউট রেফারেন্স, মিশ্র রেফারেন্স এর 5টি করে উদাহরণ প্রস্তুত করবে। এখানে পাবে 3। আর সম্পূর্ণ ক্লাসের নোট তৈরি করবে, করে এই ইমেল অ্যাড্রেসে পাঠাবে। এখানে পাবে 6। সবাইকে বাড়ির কাজটা বুঝে নিতে পেরেছো? জি স্যার। শিক্ষার্থী, আজকের ক্লাসে অংশগ্রহণের জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ। আবার আগামী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।